তো ফার্স্টে তোমার বিজ্ঞানী ওহম তার একটা সূত্র প্রদান করেন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তো উনি দেখেন তার পরীক্ষাটা ছিল এমন যে পরিবাহীর মধ্যে যদি বিভব পার্থক্য বেশি হয় তখন উনি দেখলেন কি তার সমানুপাতে তড়িৎ প্রবাহ বেশি হয়। মানে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। ঠিক আছে, উনি আচ্ছা আমরা আগে বিভব পার্থক্য জিনিসটা একটু বলি। বিভব পার্থক্য কিভাবে হয়? ধরো একটা আমরা পরিবাহী তার নিলাম, আর এই বিন্দুটা হচ্ছে এ আর এই বিন্দুটা ধরে নিলাম আমরা বি। তখন এই বিন্দুর বিভব ধরে নিলাম আমরা ভি এ আর এই বিন্দুর বিভব ধরে নিলাম আমরা ভি বি। তো ধরে নিলাম ভি এটা বড় আর ভি বিটা ছোট, ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। তখন এই তাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী পার্থক্য হবে বা বিভব পার্থক্য হবে ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। বুঝতে পারছো? তো বিজ্ঞানী উনি খেয়াল করলেন যে এই ভি এ মাইনাস ভি বি তার পার্থক্য যত বেশি হয় তড়িৎ প্রবাহের মাত্রা তত বেশি হয়। আমরা জানি কি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় নাকি, অর্থাৎ ভি এ যদি বেশি হয় আর ভি বি যদি কম হয় তখন তাদের পার্থক্য বেশি হবে নাকি। যেমন আমি যদি ভি এর মান ধরি 10 আর ভি বি ধরি 5 তখন তাদের পার্থক্য হলো 5 ভোল্ট। আর ভি এ ধরলাম 50 ভি বি ধরলাম 20 ভোল্ট তখন তাদের পার্থক্য হলো 30 ভোল্ট। এখানে বিভব পার্থক্য হচ্ছে এখানে বিভব পার্থক্য বেশি, ঠিক না? এখন বিজ্ঞানী ওহম উনি যাচাই বাছাই করার পর দেখলেন কি যার মধ্যে বিভব পার্থক্য কম তার মধ্যে তড়িৎ প্রবাহিত হয় কম, যার মধ্যে বিভব পার্থক্য বেশি তার মধ্যে তড়িৎ প্রবাহিত হয় বেশি। অর্থাৎ তার সূত্রটা এমন দাঁড়ায় I সমানুপাতিক V। তবে এখানে একটা কথা আছে, কথাটা হইল এখানে তোমার তাপমাত্রা স্থির থাকতে হবে এবং পরিবাহীর দৈর্ঘ্য নির্দিষ্ট হতে হবে। যেমন আমি যদি তাপমাত্রা বারবার পরিবর্তন করি, এখন এক তাপমাত্রায় আমি এই পরীক্ষাটা করলাম, কিছুক্ষণ পর আবার অন্য একটা তাপমাত্রা আরেকবার পরীক্ষা করলাম, তাহলে কিন্তু আবার আমি এই জিনিসটা ঠিকভাবে পাবো না, নাও পাইতে পারি। ঠিক আছে, না পাওয়ার সম্ভাবনাই বেশি। আবার আমি দৈর্ঘ্য পরিবর্তন করলাম, যেমন প্রথমে আমি দৈর্ঘ্য নিলাম এতটুকু বা 10 মিটার ধরে নিই আমরা, কিছুক্ষণ পর আমি দৈর্ঘ্য নিলাম 15 মিটার, সেই ক্ষেত্রেও এই সূত্রটা হবে না। তো ওনার সূত্র প্রমাণ করার জন্য দুইটা জিনিসকে স্থির রাখতে হবে। এক নাম্বার স্থির হচ্ছে তাপমাত্রা, আর দ্বিতীয়ত স্থির রাখতে হবে কি পরিবাহীর দৈর্ঘ্য। ঠিক আছে, এই দুটো যখন স্থির থাকবে তখন এই তড়িৎ প্রবাহ ভি অর্থাৎ বিভব পার্থক্যের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। চাইলে এটা হলে একেবারে এমন সমানুপাতিক চিহ্নটা উঠে আমরা একটা জি দিলাম, আর এই জিকে বলা হয় পরিবাহিতা, পরিবাহকের পরিবাহিতা। তো সূত্রটা দ্বারা কি আই ইকুয়াল টু জি বি। তো পরবর্তীতে পরীক্ষা করার মাধ্যমে আবার জানতে পারে যে কোন একটা রাশি এখানে আছে যে নাকি তাকে বাধা সৃষ্টি করে। পরিবাহিতা মানে পরিবহনের সহযোগিতা করা, অর্থাৎ এটা পরিবহনের এমন একটা সংখ্যা এখানে গুণ থাকবে বা ধ্রুবক এখানে গুণ থাকবে যে নাকি পরিবহনের সহায়তা করতেছে। আর কোন একটা রাশি আরেকটা আছে এমন যে তার বিপরীতভাবে কাজ করে, তো ওইটা হচ্ছে তার রোধ। যে ভি বাই আমরা এই জি কে আমরা লিখতে পারি 1/r, সেটা হচ্ছে ভি, অর্থাৎ জি ইকুয়াল টু 1/r। এই জি হচ্ছে পরিবাহিতা আর এই আর হচ্ছে রোধ, অর্থাৎ পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা। মানে রোধ যত কম হবে পরিবাহিতা তত বেশি হবে, আবার রোধ যত বেশি হবে পরিবাহিতা তত কম হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি রোধ হচ্ছে বাধা আর পরিবাহিতা হচ্ছে তার জন্য মানে সাহায্য করে। ঠিক আছে, অর্থাৎ সে সাহায্য করবে আর সে বাধা দেবে। আচ্ছা, রোধের একক হচ্ছে আমরা জানি সবাই, রোধের একক হচ্ছে ওহম। আর যে পরিবাহিতার একক আমরা বাইর করতে পারি, যেমন আমরা এখানে পাইছি কি আই ইকুয়াল টু জি ভি, তখন জি ইকুয়াল টু হয় কি আই বাই ভি। আই এর একক কি জানি আমরা অ্যাম্পিয়ার, আর ভি এর একক তো ভি মানে ভোল্ট। এটা ভি মানে বিভব পার্থক্য আর এ ভি মানে ভোল্ট। এটা লেখা যায় কি এ ভি টু দি পাওয়ার -1। এটাকে একত্রে সিমেন্স বলা হয়, এস দ্বারা প্রকাশ করা হয় সিমেন্স। ঠিক আছে, এটার নাম কি সিমেন্স।
বোঝা গেল? রোদের বিখ্যাত দুটো সূত্র আছে, রোদের সূত্রগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। রোদের সূত্র যেমন প্রথম সূত্র আমরা চিন্তা করি, কোন একটা পরিবাহের মধ্য দিয়ে, এবং একটা নির্দিষ্ট পরিবাহী হতে হবে, নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় ওই পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে স্থির রাখা যায়। বললাম পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি স্থির রাখা যায় তখন এই রোধ তার পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতে হবে বাড়বে। এর মানে কি, পরিবাহীর দৈর্ঘ্য L যত বড় হবে রোধ তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? এখানে প্রথম কথা হচ্ছে এখানে তাপমাত্রা স্থির থাকতে হবে, পরিবাহীর উপাদানও স্থির থাকতে হবে, মানে একই উপাদান হতে হবে। হ্যাঁ, আর এই রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা দুটো সূত্র কাজ করব। যা প্রথম সূত্রের ক্ষেত্রে রোধ এবং দৈর্ঘ্য নিয়ে কাজ করব, যেখানে হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A স্থির থাকবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবসময় একই রাখবো। মনে করো একটা পরিবাহী আঁকলাম, এত বড়, তার দৈর্ঘ্য হচ্ছে L1। ঠিক আছে? সেম আবার একটা পরিবাহী নিলাম আরো বড়, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কিন্তু এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে না। এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A আর এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, এটাই সেম, বাট এর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক আছে? এটা হচ্ছে L1 আর এটা L2। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রকম থাকে তখন রোধ দৈর্ঘ্যের কি হারে বৃদ্ধি পায়? সমানুপাতে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে রোধের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হলো, যদি ওই যে দুটো উপাদান কিন্তু স্থির থাকবে, প্রথম হচ্ছে তোমার তাপমাত্রা স্থির থাকবে আর একই উপাদান কিছু, একটা উপাদানের মধ্যে হতে। ঠিক আছে? উপাদানের কোনো পরিবর্তন না যাবে, তাপমাত্রা স্থির আর উপাদান তখন আচ্ছা, আমরা বলছিলাম যে রোধের দুইটা সূত্র, একটা হচ্ছে রোধের সাথে দৈর্ঘ্যের আর একটা হচ্ছে রোধের সাথে ক্ষেত্রফল। যখন আমরা রোধের সাথে ক্ষেত্রফল নিব তখন হচ্ছে দৈর্ঘ্যটা স্থির রাখতে হবে, অর্থাৎ একই দৈর্ঘ্যে রাখতে হবে। এখানে যেমন আমরা একই ক্ষেত্রফল বিশিষ্ট নিয়েছিলাম, দৈর্ঘ্য আমরা পরিবর্তন করছি, এখানে হচ্ছে একই দৈর্ঘ্য রাখবো আর ক্ষেত্রফলটা পরিবর্তন করবো। এখন ওই ক্ষেত্রফলের সাথে রোধের পরিবর্তনটা কেমন হবে, অর্থাৎ রোধ হবে ক্ষেত্রফলের ব্যস্তানুপাত। কখন? যখন হচ্ছে L স্থির, মানে দৈর্ঘ্য স্থির হবে, পরিবাহী দৈর্ঘ্য L যখন স্থির তখন রোধ হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাত। এর মানে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে, অর্থাৎ পরিবাহীতে বাধা তত কম হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে রোধ তত বৃদ্ধি পাবে, মানে বাধা তত বেশি হবে। যেমন আমরা দুটো পরিবাহী যদি নিই, একটা পরিবাহী নিলাম এবং আরেকটা পরিবাহী নিলাম সেম দৈর্ঘ্যে, হ্যাঁ, দৈর্ঘ্যটা স্থির আছে, তখন অবভিয়াসলি এই দ্বিতীয় পরিবাহীর মধ্য দিয়ে রোধ একদম কম হবে, অর্থাৎ পরিবাহিতা বেশি হবে, তড়িৎ প্রবাহ ভালোভাবে প্রবাহিত হতে পারবে। ঠিক আছে? তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে রোধ তত কি হবে? কম হবে। ওকে, এই দুইটা হলো তোমার রোধের সূত্র। এই দুটাকে কম্বাইন করে আরেকটা সূত্র লেখা যায়, মানে একসাথে কম্বাইন করবো আর কি আমরা। যেমন প্রথম সূত্রটা ছিল কি, রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক না? আবার দ্বিতীয় সূত্রটা ছিল রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো দুইটা আমরা একসাথে কম্বাইন করলে কি হয়? রোধ হচ্ছে দৈর্ঘ্য সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এই যে সমানুপাতিক ধ্রুবক তাকে আমরা উঠে গেলাম, ভাইয়া এখানে একটা রাশি আনবো যার নাম হচ্ছে রো। ঠিক আছে? রো L/A, একে বলা হয় তোমার আপেক্ষিক রোধ। রোর নাম কি? আপেক্ষিক রোধ। ঠিক আছে? তো এই রো
তার একটা বিপরীত রাশি আছে যেটা আমরা সিগমা ইকুয়াল টু লিখতে পারি আমরা 1/ρ। এই সিগমাকে বলা হয় পরিবাহিতা, ঠিক আছে? তাহলে এই সিগমা ইকুয়াল টু 1/ρ, তার মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। আমরা একটু আগে দেখছিলাম কি রোধের বিপরীত রাশি ছিল পরিবাহিতা, এখন আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি পরিবাহিতাঙ্ক। বুঝা গেল? তাহলে সিগমা ইকুয়াল টু 1/ρ হচ্ছে পরিবাহিতাঙ্ক ইকুয়াল টু 1/ρ, মানে 1 আপেক্ষিক রোধ। এখান থেকে আমরা আপেক্ষিক রোধের এককটা বাইর করতে পারি। যেমন R ইকুয়াল টু রো L বাই A, আমরা যদি রো L বাই A এখানে রেখে দেই, আরটাকে পাশে নিয়ে গেলাম, তাহলে রো ইকুয়াল টু কি হয় R A বাই L। তো দেখো আমরা R এর একক জানি, R কি, R এর একক কি ওহম না, আর A মানে ক্ষেত্রফল, তার একক কি মিটার স্কয়ার, আর L এর একক মিটার। তাহলে এই m আর m স্কয়ার থেকে একটা m পেলাম, তাহলে কি থাকতেছে ওহম। এটা হচ্ছে তোমার আপেক্ষিক রোধের একক। বুঝা গেল? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম। কিন্তু এখান থেকে আপেক্ষিক রোধের সংজ্ঞাও লিখতে পারবে, যে কোনো একটা সমীকরণ থেকে কিন্তু সংজ্ঞা লেখা যাবে। কিভাবে? ধরো আমরা যে পরিবাহীটা নিলাম তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 1 মিটার স্কয়ার, আর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার ধরে নিলাম, ঠিক আছে? অর্থাৎ এমন একটা পরিবাহী নিলাম যার দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 1 মিটার। তখন এটার মানটা কি দাঁড়ায় দেখো তো, রো ইকুয়াল টু r ইনটু 1 ডিভাইডেড বাই 1 না, অর্থাৎ রো ইকুয়াল টু r, ঠিক না? এমন কিছু দাঁড়ায় না? তাহলে আমরা কি এটা বলতে পারি একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলের কোন পরিবাহী দিয়ে প্রবাহিত রোধই হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ আর রোধ প্রায় একই জিনিস, বাট কিছু কন্ডিশন সাপেক্ষে। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য 1 একক হতে হবে এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হতে হবে, ঠিক আছে? তো আমরা আপেক্ষিক রোধ নিয়ে একটা অঙ্ক লিখি। হ্যাঁ, 4 ওহম রোধের লাঠিকে টেনে দ্বিগুণ করা পরবর্তী রোধ। অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে 4 ওহম রোধ আছে, এখন তো ওই পরিবাহীকে আমি টানলাম, টেনে দ্বিগুণ করলাম, ঠিক আছে? টেনে যদি দ্বিগুণ করি, এখন তার দৈর্ঘ্যটা মনে করো আগে এমন ছিল এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এমন ছিল, ঠিক না? আর তারা যদি 2 ফিট ধরে টান দেই, টান দেওয়ার পরে কি হবে দেখো তো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে না এবং দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে না? হ্যাঁ, দৈর্ঘ্যটা এমন একটু বৃদ্ধি পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটু কমে যাবে, ঠিক না? তখন আমি কি করলাম, 4 ওহম রোধের কোনো পরিবাহীকে টেনে দ্বিগুণ করলাম, ধরে নাও এটা দ্বিগুণ হচ্ছে এটা, ঠিক আছে? দ্বিগুণ করা হলো। এখন পরবর্তী রোধ কত, তার রোধ যদি হয় R1, এখন তার রোধ কত, মানে R2 এর মান কত, বুঝতে পারছো? তো যেহেতু একই পরিবাহী, একটা পরিবাহীকে তো আমি টান দিচ্ছি নাকি, এই পরিবাহীতে এই পরিবাহী এটা চেঞ্জ হয় না, তার উপাদান তো চেঞ্জ হয় না। যেমন এটা তো ছিল মনে করো তোমার কথার কথা কপারের তার, এটা কি টান দিলে লোহার তার হয়ে যাবো, বাকি নাইট্রোজেন তার হইব, এটা তো কপারের তার থাকবে, মানে উপাদান সেম থাকবে, ঠিক না? তো সেম উপাদান যদি থাকে এই পরিবাহের জন্য আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি, রো L বাই A লেখা যায় না? হ্যাঁ, তো যেহেতু এটা প্রথম পরিবাহী, তাকে আমরা ধরে নিলাম R1, তার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা L1 এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A1, ঠিক না? এটা দিলাম আমরা 1। দ্বিতীয় পরিবাহের জন্য কি হইব, R2 ইকুয়াল, আচ্ছা উপাদানের আপেক্ষিক রোধ সেম থাকবে, যেহেতু উপাদান সেম আপেক্ষিক রোধ সেম থাকবে, তো সেই ক্ষেত্রে এটাও রোই হবে, ঠিক আছে? আর এটার দৈর্ঘ্য কত L2 আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম আমরা কি A2, বুঝা গেল? এখন এটা দিয়ে নেই
এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করো, যেমন R1 কে R2 দ্বারা ভাগ করলে কি হবে রো L1 ডিভাইডেড বাই A1 ইনটু এটা গুণ হয়ে যাবে না তাহলে A2 বাই রো L2 নাকি। আচ্ছা এখন আমাদের একটু খেয়াল করো তো এখানে কি বলা ছিল 4 ওহম রোধের কোন পরিবাহীকে 10 দ্বিগুণ করা হবে, অর্থাৎ তার L1 টা যদি আমরা L ধরি তখন 10 দ্বিগুণ করার পরে L2 টা কি হবে 12 হবে না, হ্যাঁ অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে না। আগে ছিল তোমার L1 এখন কি হবে তার দ্বিগুণ 2L দ্বিগুণ। আচ্ছা এখান থেকে আমরা রো কেটে দিতে পারি, তাহলে থাকে কি এখানে L1 by A1 into A2 by L। তো L1 কত, L1 তো L আমরা L ধরছি, হ্যাঁ into A2, L2 টা কত 2L নাকি, এখানে 2L আর এখানে L কেটে দেওয়া হয়, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কি হাফ into A2 by A1 লেখা যায় না। তাহলে আমার কাছে যদি A2 by A1 অর্থাৎ দ্বিতীয়টার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং প্রথমটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই দুটার অনুপাত যদি থাকে তাহলে আমি এখানে বসাই দেব, বসাই দিলে আমি এই যে R1 by R2 থেকে R2 এর মানটা বের করতে পারতেছি কি না। আচ্ছা এখন আমার দেখতে হবে এই যে A2 by A1 এটা কিভাবে বের করা যায়। দেখো তো যখন আমরা পরিবাহীর তারটা নরমালি নিছিলাম তখন তার আয়তন যা ছিল যখন আমরা টান দিছি তার আয়তন কি কমে গেছে, হ্যাঁ আয়তন সেম থাকবে না, শুধুমাত্র তার আকৃতি চেঞ্জ হয়েছে, আয়তন কিন্তু সেম, ঠিক আছে আয়তন ক্ষেত্রফলটা ভিন্ন হবে, দৈর্ঘ্য পরিবর্তন হবে, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এমন ভাবে পরিবর্তন হবে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য গুণফল যাতে আরো আগের মতো ঠিক থাকে, অর্থাৎ প্রথমটার আয়তন V1 দ্বিতীয়টার আয়তন V2 সেম রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমটার আয়তন আমরা কি জানি ক্ষেত্রফল একটু দৈর্ঘ্য না, অর্থাৎ A1 L1 বলা যায় আর V2 কি বলা যায় A2 L। দেখো তো আমাদের কি দরকার A2 বাই A1 দরকার না, আমরা A1 কে পাশে নিয়ে যাই আর L2 কে পাশে নিয়ে আসি নাকি L1 বাই L2 আর হচ্ছে A2 বাই A1 অর্থাৎ A2 বাই A1 ইকুয়াল টু L1 বাই L। এখন দেখো L1 মান কি জানি আমরা L, আমরা L1 পরিবর্তে L বসাবো আর L2 এর পরিবর্তে কি বসাবো 2L, মানে L কেটে দাও তাহলে কি পাওয়া যাচ্ছে A2 বাই A1 ইকুয়াল টু কি হাফ, ঠিক না, হ্যাঁ এই যে A2 বাই A1 এর মান কি হাফ, তুমি এখানে না বসাবো 1/2 ইনটু A2 বাই A1 মান হচ্ছে হাফ, কত হইতেছে 1/4, তার মানে R1 by R2 equal to 1/4। R2 এর মান কত ছিল, সরি R1 এর মান ছিল 4 ওহম, এই যে 4 টা এখানে দাও আর R1 ইকুয়াল করো R2 ইকুয়াল টু 16। তার মানে কোন পরিবাহীকে যদি তুমি টান দাও তাই না যদি তুমি দ্বিগুণ করো আর এর রোধ মানে প্রাথমিক রোধ যদি হয় 4 ওহম তাহলে পরবর্তী রোধটা কত হইতেছে 16 ওহম বা 16 ওহম। এটা বাইরের একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাটটা হলো তুমি যত গুণ করবা তত x স্কয়ার ইনটু প্রথম রোধ, মানে এমন সূত্র এই যে R2 ইকুয়াল টু যত গুণ করব অর্থাৎ আমি ধরে নিলাম n গুণ তার স্কয়ার ইনটু R1 মানে প্রথম রোধ। দেখো তো এখন হয় কিনা, আমরা কত গুণ করছিলাম দ্বিগুণ করছি তার মানে 2 স্কয়ার ইনটু R1 কত 4 ওহম, এই যে 4 বসাও 4 ইনটু 4 মানে 16, তাহলে এটা শর্টকাট। রোধের আরেকটা টার্ম আছে তুল্য রোধ, তুল্য রোধ টার্মটা কেন ব্যবহার করা, যেমন আমরা ধরে নিলাম বর্তনীর মধ্যে এটা হচ্ছে তোমার একটা তড়িৎ কোষ বা ভোল্টেজের তোমার উৎস আর এটা হচ্ছে তোমার একটা রোধ বা লাইট হতে পারে বা ফ্যান হতে পারে, যে কোনো একটা তড়িৎ উৎস। আচ্ছা এখন তোমরা চিন্তা করো তো আমাদের ঘরে যে সার্কিটগুলো দেওয়া হয় ওগুলোতে কি শুধু একটা রোধ থাকে, মানে একটা ফ্যান থাকে একটা লাইট থাকে, আমাদের ঘরে অনেকগুলো ফ্যান অনেকগুলো
অনেকগুলো লাইট থাকে না একসাথে। তো আমরা যদি এমন একটা, আমরা তো শিখলাম রোধ একটা পরিবাহী নিয়ে কিভাবে কাজ করে, মানে একটা রোধের কিভাবে কাজ হয় ওইগুলো শিখছি। এখন অনেকগুলো রোধ যদি একসাথে সাজানো হয়, যেমন আমরা ওহমের সূত্র থেকে কি পাই, V = I R, ঠিক আছে? এই যে এখানে একটা রোধ ব্যবহার করার মতো জায়গা আছে, ঠিক কি না? আমরা যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি পাবো, যে I = V/R, অর্থাৎ তুমি এখানে একটা রোধ ব্যবহার করতে পারো। তো আমাদের ঘরে বা অন্যান্য অফিসে যেখানে বলো না কেন অনেকগুলো রোধ যেহেতু ব্যবহার করতে হয়, যেমন মনে করো একটা সার্কিট আমরা নিলাম, এমন একটা সার্কিট নিলাম, এখানে একটা রোধ তার মান দিলাম R1, এখানে একটা রোধ R2, এটা দিলাম R3, আর এটা দিলাম R4, চারটা রোধ দিলাম। এখন আমাদের সূত্রের মধ্যে একটা আর বসানো যায় না, আমরা চারটা কিভাবে বসাবো, এর মধ্যে বসানোর কোনো স্কোপ আছে? তো তখন আমাদের করতে হয় কি, চারটা রোধকে এমন ভাবে সমন্বিত করতে হয় যার সাথে তার তুলনা করা যায়, এই চারটার তুলনা করা যায়। এই কারণে তার নাম দেওয়া হলো তুল্য রোধ। অর্থাৎ সবগুলো রোধকে আমরা নিয়ে একটা রোধে পরিণত করি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার তুল্য রোধ। তো তুল্য রোধ জানার জন্য আমার আগে সার্কিটগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সার্কিটের মধ্যে রোধ দুই ভাবে সাজানো থাকে। এক নম্বর হচ্ছে সমান্তরাল, সমবায়, আর দুই নম্বর হচ্ছে শ্রেণী সমবায়। তো সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় হলো তোমার যতগুলো রোধ দেওয়া থাকবে সবগুলো রোধের এক প্রান্তগুলো যদি একটি বিন্দুতে, একটি সাধারণ বিন্দুতে, এবং অপর প্রান্তগুলো যদি অপর একটি সাধারণ বিন্দুতে থাকে, তখন তাকে বলা হবে সমান্তরাল সমবায়। কথার কথা, আমি একটা সার্কিট নিলাম এমন, যার মধ্যে একটা রোধ, একটা রোধ, একটা রোধ, তিনটা রোধ নিলাম, R1, R2, R3, R1, R2, R3। দেখো R1 এর এক প্রান্ত, R2 এর এক প্রান্ত, R3 এর এক প্রান্ত, সবগুলো একটা সাধারণ বিন্দুতে হলো। R1 এর অপর প্রান্ত, R2 এর অপর প্রান্ত এবং R3 এর অপর প্রান্ত, সেটাও আরেকটা সাধারণ বিন্দুতে হলো। এই ধরনের সার্কিটকে বলা হবে কি, সমান্তরাল সমবায়। আর শ্রেণী হলো একটার সাথে আরেকটা, যেমন এই যে একটা রোধ, তার সাথে অপর আরেকটা রোধ, তার সাথে অপর আরেকটা রোধ, এবং যদি পরপর সাজানো হয়, অর্থাৎ ধরো এই রোধের এটা হচ্ছে বাম হাত, এটা হলো ডান হাত, এটা বাম হাত, এটা ডান হাত, এটা বাম হাত, এটা ডান হাত। তো তার ডান হাতের সাথে তার বাম হাত, তার বাম হাত, তার ডান হাতের সাথে তার বাম হাত, অর্থাৎ পরপর একটার পরপর একটা সাজানো, এমন টাইপের যদি সাজানো থাকে তখন তাকে বলা হয় তোমার শ্রেণী সমবায়, ঠিক আছে? তো অনেক সময় তোমার দুটা মিক্স হতে পারে, মিক্স হইতে পারে না, হয়, যেমন আমাদের পরীক্ষাতে সবগুলো মিক্সে আসবো, এমন এই তিনটা এবং তিনটা এভাবে আলাদা আলাদা করে দিবে না, একসাথে দিবে। অর্থাৎ ওইটা হচ্ছে তোমার দুটো সমন্বিত বর্তন, মানে এটাতে সমান্তরাল থাকে এবং শ্রেণীও থাকে। তো যদি সমান্তরালের তুল রোধ বাহির করতে চাই, এটা আমরা 19-এ আমরা সূত্রটা শিখছি এমন, যে 1/RP। RP মানে কি, রোধ, এই যে R মানে হচ্ছে রেজিস্ট্যান্স, P মানে প্যারালাল, অর্থাৎ তুল্য রোধটা হচ্ছে প্যারালাল যদি সাজানো হয়, সমান্তরালে যদি সাজানো হয়, তখন R = 1/R1, 1/R2 প্লাস যতগুলো তোমার রোধ থাকে না কেন সেগুলো কি করতে হবে, 1/R1, 1/R2, 1/R3 এক যোগ করতে হবে, ঠিক আছে? তো এটা অনেকটা লম্বা প্রসেস, আমরা একদম শর্টকাটে করে নিই। RP লিখে তোমার যতগুলো রোধ আছে, R1 তার সাথে ইনভার্স, R2 তার সাথে ইনভার্স, এবং R3 তার সাথে ইনভার্স, ধরনের এই তিনটা রোধ আছে, দিয়ে সবগুলোকে আমি হোল ইনভার্স করে দিলাম, এক লাইন আমার RP এর মান বের করে দেব, ঠিক আছে? আর শ্রেণীর ক্ষেত্রে হলো এই তিনটা, যদি এটা R1, এটা R2 এবং এটা যদি হয় R3, তখন তার তুল্য রোধ হবে তিনটা রোধ, R is equal to R1 plus R2 plus R3। এটা হচ্ছে তুল্য রোধ হয়। অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে 1/RP = 1/R1 plus 1/R2, বা শর্টকাট আমরা লিখতে পারি RP =
R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স এভাবে করে যতগুলো আছে সবগুলোকে ইনভার্স করে যোগ করে হোল ইনভার্স করে দিলাম। আর শ্রেণীতে আমরা তুল্য রোধ বাইর করবো কিভাবে, যতগুলো রোধ আছে সরাসরি যোগ করে দেবো, ঠিক আছে। আর যদি সমন্বিত আকারে দেওয়া থাকে তাহলে আবার অন্য নিয়মে করতে হবে। এটা প্রাথমিক জিনিসপত্র, এগুলো আমরা এখন আমরা একটু কমপ্লেক্স জিনিসপত্র থেকে একটু যাই, তার তুল্য রোধ নির্ণয় করতে চাই। এখন দেখো তো, এটা আমরা ধরে নিলাম R1, এটা দিলাম R2 এবং এটা দিলাম R3। আচ্ছা, এখন আমরা কোন জায়গা থেকে শুরু করতে হবে তুল্য রোধ নির্ণয় করার জন্য? R2 R3 কিসে আছে? সমান্তরাল আছে। ফার্স্ট আমরা সমান্তরাল করে দেব, ঠিক না? তারপর এটার সাথে এটা শ্রেণীতে আছে, হ্যাঁ। তাহলে আমরা সমান্তরালটা কিভাবে বের করব? 1/RB। আচ্ছা, আমরা একসাথে করে দেব, হ্যাঁ। RB ইকুয়াল R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স, তারপর কি হোল ইনভার্স, অর্থাৎ tan ইনভার্স প্লাস 20 ইনভার্স, তারপরে হোল ইনভার্স। কত আছে দেখো তো? 6.677। ওকে। আচ্ছা, তার সাথে আছে কি শ্রেণীতে, তাহলে R is equal to কি হবে? RB প্লাস R4, অর্থাৎ 5 প্লাস 6.67, অর্থাৎ 11.67। এটা হচ্ছে তোমার পুরো বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে। ধরো এটা পরিবার, এটা হচ্ছে A প্রান্ত, এটা হচ্ছে B প্রান্ত। এখন এটা কিসে আছে? শ্রেণীতে আছে না? আচ্ছা, এটা মান দিলাম আমরা, মনে করো আচ্ছা এটা দিলাম 4, এটা দিলাম 4, এটা দিলাম 4। শ্রেণীতে আছে না? খুব সহজ না? এখন আমরা যদি একটা কাজ করি, এখান থেকে এখানে একটা তার দিয়ে দিই, এখান থেকে এখানে একটা তার দিই। এখন বলতে এটা কিসে আছে? এখন দেখতে একটু কমপ্লেক্স লাগছে নাকি? তো তাও শ্রেণীতে আছে। তাও শ্রেণীতে আছে। শ্রেণীতে নাই, এটা কিসে আছে আমরা দেখতে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের নরমালি কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে। তোমরা বলো তো এটা কিভাবে বুঝবা যে সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে? মনে হইতেছে না এটার সাথে এটা, এটার সাথে এটা পরপরযুক্ত আছে, কিন্তু এটার এক প্রান্ত আবার অপরটার এক প্রান্ত এক জায়গাতে আছে, হ্যাঁ। আবার এই দুটার এক প্রান্ত এটার এক প্রান্ত আবার আরেক জায়গাতে আছে। এখন তোমরা তখন কি করবে? তখন আমাদের নতুন একটা নিয়ম, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট খুঁজে বের করা। কি পয়েন্ট? ইলেকট্রিক্যাল পয়েন্ট। ইলেকট্রিক্যাল পয়েন্ট কিভাবে বের করে? ইলেকট্রিক্যাল পয়েন্ট বের করবা তোমরা যে বিভব বা যে একটা বিন্দু, ধরো তড়িৎ প্রবাহটা যাইতেছে, মানে যদি বাধাহীনভাবে যায়, যতক্ষণ পর্যন্ত বাধাহীনভাবে যায় ততক্ষণ পর্যন্ত ওই একটা পয়েন্ট। যেমন এটা এই পয়েন্ট না, এটাও এই পয়েন্ট, এটাও এই পয়েন্ট। এখানে একটা রোধ আছে, এখানে কি হয়ে গেল? বাধা হয়ে গেল। কিন্তু এখানে কোনো বাধা আছে? নাই। এখানে এই পয়েন্ট, এখানেও এই পয়েন্ট, সকলে এই পয়েন্ট না, হ্যাঁ। এখানে এই পয়েন্ট, এটাও এই পয়েন্ট। এখান থেকে এতটুকু পর্যন্ত এই পয়েন্ট, এখান থেকে এতটুকু পর্যন্ত কি এই পয়েন্ট, ঠিক কি না? আচ্ছা দেখো, আবার বি পয়েন্ট দেখো, এই যে এখান দিয়ে বি পয়েন্ট যাইতেছে, এখান দিয়ে বি পয়েন্ট, এই যে নিচে দিয়ে বি পয়েন্ট গেল, এই যে এখানে গিয়ে এই যে দুদিকে ভাগে গেল বি পয়েন্ট। এখন আমরা এই দুটাকে আমরা কয়টা পয়েন্ট পাইলাম এখানে? দেখো তো, সবগুলো রোধের সামনাসামনি যে পয়েন্টগুলো গেছে না, হ্যাঁ, একটু খেয়াল করো। এদিক দিয়ে এই পয়েন্ট আছে, এখান থেকে এই পয়েন্ট আছে, আবার এটার সামনে বি পয়েন্ট আছে, এটার সামনে কি আছে? বি পয়েন্ট আছে। মানে সবগুলোর সামনে পয়েন্ট পাওয়া গেছে। তো এখন এমন রোধ আছে কি যেটা পয়েন্ট পাওয়া যায় না? নাই। তো ফার্স্ট এটার মান হলো 4 ওহম, এটার মান 4 ওহম, এটার মান 4 ওহম। এখন আমাদের নতুন করে বর্তনী জানা করে দিতে হবে। দুটো পয়েন্ট আগে দিয়ে নিবা, হ্যাঁ, এ এবং বি দুটো পয়েন্ট দিয়ে নিবা। দেওয়ার পরে দেখো তো, এই যে প্রথম রোধ, এটা কোন দুই বিন্দুর মধ্যবর্তী? এখানে কি এ পয়েন্ট না, আর এদিক দিয়া এখানে বি পয়েন্ট, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী না এটা। তাহলে আমরা এটা লিখতে পারি কি এ এবং বি এর মধ্যবর্তী একটা পয়েন্ট। আবার এই যে এই রোধটা দেখো তো, এ এবং বি এর মধ্যবর্তী না, তাও আমরা লিখতে পারি কি এটা, ঠিক আছে। আবার দেখো এই রোধ, তার মধ্যবর্তী দুই বিন্দু দেখো, এই বিন্দু হচ্ছে বি আর এই বিন্দু হলো এ, আমরা এটাও এ এবং বি এর মধ্যবর্তী, এটা আমরা লিখতে পারি। দেখো তো সহজ হয়ে গেল না? এখন বুঝে যাচ্ছে কি এটা একটা
সমান্তরাল বর্তনী। তো এখন তো তোমরা এটা রোধ বাইর করতে পারবে, তুল্য রোধ, ঠিক না? তো তুল্য রোধ বাইর করবা কিভাবে? আর পি ইকুয়াল টু 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স 4 ইনভার্স, ঠিক আছে? যত আসে তত হলো সমান্তরাল। আচ্ছা, এই বর্তনীটাকে যদি আরেকটু কমপ্লেক্স করে দেই তখন দেখো একটু, ধরো এখানে আমি 5টা লিখলাম, 1 2 3 4 5টা কি রে গেছে বিন্দু আর হচ্ছে প্রত্যেকটা আমরা কত করে আছে এটা সবগুলো 3 অঙ্ক, ঠিক আছে? 5টা রোধ 3 অঙ্ক। আর আমি বললাম যে এ বি দুটি বিন্দুর মধ্যবর্তী যে রোধ মানে তুল্য রোধ। এখন দেখো তো এটা কি সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে, বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো ওই সময় তোমরা কি করবা? ওই যে ইলেকট্রিক্যাল পয়েন্ট বাইর করবা। এখানে দেখো তো কয়টা ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে? আমরা এটা দেখি। 10টা থেকে এখন ঠিক করা হবে। হ্যাঁ, বুঝতে পারে। এখন দেখো তো আমরা একটু ইলেকট্রিক পয়েন্ট বাইর করি। এই যে এখান থেকে এত পর্যন্ত এ নাকি? এই যে এটা সবটা এ না? এই যে এই অংশটাও কি এ, ঠিক না? আবার বি অংশটা কি? এই যে এখান থেকে সবটা কি বি, এটা বি, এটা বি, এটা বি, সবটা কি বি, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো তো আরো কিছু একটা বাকি আছে, বাকি আছে না? এই যে এই অংশটা কি আমাদের কোনো পয়েন্টের অন্তর্ভুক্ত হইলো? এই দুটো অংশ কোনো পয়েন্টের অন্তর্ভুক্ত হয় নাই। তো আমরা এই পয়েন্ট এটাকে আমরা সি পয়েন্ট বলতে পারি। এই যে সি পয়েন্ট, এখান থেকে যদি শুরু হয় এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, পুরোটা কি সি পয়েন্ট না? সবটা সি। এখন তখন আমরা এটা কিভাবে সমন্বয় করব? দেখো আমাদের 3টা পয়েন্ট পেলাম, একটা ওই প্রান্তে দিয়ে দেবো, দুই প্রান্তে মাঝখানে আমরা সিটা রাখি, ঠিক আছে? তো এখন দেখো এই যে এই রূপটা কার মধ্যবর্তী? এই রূপটা এ এবং সি এর মধ্যবর্তী না? বুঝলো না? এবং সি এর মধ্যবর্তী না এই রূপ? তাহলে আমরা কি দেখবো এখানে? বুঝছো কি? এ এবং সি এর মধ্যবর্তী। এই রূপটা দেখো তো কার কার মধ্যবর্তী? এটা সি আর ডি এর মধ্যে। ডি আসলে কোথায় আছে? বিন্দু তো বাড়ি করলাম আমি 3টা এ বি সি। এটা কি এ বিন্দু না? হ্যাঁ। এটা সি, এ এবং সি এর মাঝখানে, ঠিক না? কারণ এটাও আমার এ এবং সি এর দিয়ে দেব। বুঝা গেল? এখন এটা কার কার মধ্যে দেখো তো? এই বিন্দুটা এই যে দেখো বি, এখান দিয়ে যায় এই যে এখানে আসলো, এটাও কি বি পয়েন্ট। তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, এ এবং বি এর মাঝখানে। এটা তো নাও হ্যাঁ, এ এবং বি এর মাঝখানে। তার মানে এ এবং বি এর মাঝখানে হলে আমরা এখান থেকে রাখতে দিই, ঠিক আছে? এ এবং বি এর মাঝখানে কত হলো? তারপর দেখো এটা কার কার মধ্যবর্তী? এটা কোন বিন্দু? এই যে দেখো আমরা সি ধরছিলাম, এই যে সি বিন্দু নিরবিচ্ছিন্নভাবে চলতেছে, হ্যাঁ, কোনো বাধা নাই, বাধাহীন চলতেছে। তার মানে এটাও কি সি বিন্দু না? তো এটা সি বিন্দু, আর এটা কি বিন্দু ছিল? এই যে দেখো বি বিন্দু। তাহলে বি এবং সি এর মাঝখানে ছিল তো 3, এই যে বি এবং সি এর মাঝখানে দিয়ে দিলাম, বুঝা গেল? আবার এই যে এটা কোনটা আছে? এটা তো শেষ। এটা দেখো তো এটা বি বিন্দু আর এটা কি সি বিন্দু, বি আর সি এর মাঝখানে আছে। তার মানে এটা হচ্ছে, বুঝা গেল? এটা 3, এটা 3, এটা 3, এটা 3। তার মানে এই দুইটা আছে কিসে? এই দুইটা সমান্তরাল, আর এই দুইটা সমান্তরাল। আর এটা কিসে আছে? এই দুইটার সাথে আবার সে নিজে সমান্তরাল আছে, ঠিক না? এটা সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল তার নিজের নিজের শ্রেণীতে, আবার এই দুইটা আবার তার সাথে সমান্তরাল আছে। বুঝতে পারছো? তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট হলো আমার এ এবং সি এর মধ্যবর্তী যে তুল্য রোধ এটা বাইর করতে হবে, আবার বি এবং সি এর তুল্য রোধ এটা বাইর করতে হবে। এই দুটোরে একসাথে নিয়ে তুল্য রোধ বাইর করতে হবে। ওই তুল্য রোধ আর
এই রোধ একসাথে নিয়ে আমাদের টোটাল রোধ পারবে বুঝতে পারছো